ফিমেলরা খুবই অ্যাম্বিশিয়াস তাদের ক্যারিয়ার নিয়ে, প্লাস একটা ভালো পার্টনারও চাই রিলেশনশিপে। ট্রায়াঙ্গেল মেনটেন করতে গিয়ে দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেসে একটা যখন তারা বেবি প্ল্যান করে তখন একটা কমপ্লিকেশন দেখা যায়। তিনটে ট্রায়াঙ্গেলের যে সেন্টার পয়েন্ট জব প্রেশারের জন্য তাদের মধ্যে ফ্রিকোয়েন্সি অফ ইন্টিমেসিটা অনেকটা কমে যাচ্ছে। কি করে ট্র্যাক করবে ফার্টিলিটি পিরিয়ড? স্পেশাল বডি টেম্পারেচারে চেঞ্জ হয় ওভুলেশনের সময় 0.5 ডিগ্রি, এটা ফিমেলরা বুঝতে পারে। নাম্বার 2 হচ্ছে যে ভ্যাজাইনাল যে সিক্রেশনটা সেটা ওয়াটারি থেকে আরো বেশি থিকে কনভার্ট হয়। এরকম নেশার জিনিসের সাথে প্রেগন্যান্সির কিছু আমাদেরকে ডিসকাস করতে পারবেন? স্মোকিং কিন্তু ফিমেলদেরও ওভারি থেকে খুব তাড়াতাড়ি ফলিকলগুলোকে ডেস্ট্রয় করে দিচ্ছে। দেখা যাচ্ছে এসটিডিজ আর ডাইরেক্টলি কোরিলেটেড টু দিস হুকআপ কালচার। যখন সে ইন্টিমেট হচ্ছে সেই সময়তে একটা প্রোটেকশন। আর একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত যে সেই সময়তে হরমোন রিলেটেড এক্সাইটমেন্ট থেকেও তার ভবিষ্যতের শরীর ডিজিজটাকে কিন্তু মাথায় রাখা উচিত। স্কুলে সেক্স এডুকেশন ছিল না কখনই, যেটা রিসেন্টলি আমরা ইন্ট্রোডিউস করছি স্কুলে। মেনস্ট্রুয়েশন টার্মটা ইউজ করতে তারা লজ্জা পায়। ইভেন যে পিরিয়ডের সময়তে একটা স্যানিটারি প্যাড সে যে কিনতে বলবে, সে বাবাকে বলবে না বাড়ির কোনো গার্ডিয়ানকে বলবে, একটা হেজিটেট হয়। এটার পেছনেই হচ্ছে যে আমাদের ল্যাক অফ সেক্স এডুকেশন। স্যার ব্রেস্ট ক্যান্সার যে ইস্যুটা খুবই আজকাল দেখা যাচ্ছে। আমি সবসময়ই বলি যে ব্রেস্ট রিলেটেড যে কোনো ইস্যুতে কোনো রকম ভাবে কোনো কম্প্রোমাইজ করা যায় না। আজকের দিনে না জানি কত মেয়েরা ইরেগুলার পিরিয়ডের সমস্যায় ভুগছে, কতজন কাপলস মা বাবা হতে পারছে না, কতজন সাইলেন্টলি পিসিওএস, হরমোনাল ইমব্যালেন্স, স্ট্রেস, ডিপ্রেশন নিয়ে লড়াই করছে। কিন্তু আমরা কি কখনো সরাসরি এবং খোলাখুলিভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি? না, কারণ আজও আমাদের সমাজে ওম্যানস হেলথ এবং সেক্সুয়াল এডুকেশনকে গণ্য করা হয় একটা লজ্জা, ঘৃণা এবং ভয়ের বিষয়ে। কেউ বলে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, আবার কেউ বলে এত চিন্তার কারণ কি। কিন্তু বাস্তব সত্যিটা আসলে কি? তো আজ আমরা কিছু বাস্তব প্রশ্নের সম্মুখীন হব এবং জানতে পারবো হোয়াট ইজ মিথ এবং হোয়াট ইজ রিয়াল when it comes to reproductive health. তাই আজ আমাদের সাথে রয়েছেন একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট, যিনি শুধু পেশেন্টদের ট্রিট করেন না, বরং বাস্তব সমস্যার সমাধান দেন। তো আজ আমাদের গেস্ট ডক্টর সৌম্য মুখার্জি, যিনি একজন কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আজ আমরা এই এপিসোডে জানতে পারবো পিসিওএস কেন এত কমন, স্ট্রেস কিভাবে আমাদের রিপ্রোডাক্টিভ হেলথকে নষ্ট করছে, ইনফার্টিলিটির মূল বিষয়গুলো কি, মা হওয়ার আগে কি কি সত্যতা আমাদের জানা উচিত, এবং মেনোপজের পরও কি করে সুস্থ থাকা যায়। এই এপিসোডটা শুধু মেয়েদের জন্য না, বরং ছেলেদের জন্য, যারা নিজেদের পার্টনারকে বুঝতে চায় এবং সাপোর্ট করতে চায়। তাই এই ভিডিওটা কিন্তু স্কিপ করা চলবে না। তো চলুন শুরু করি আজ কিছু রিয়াল লাইফ চেঞ্জিং কনভারসেশন। দিস ইজ আলাপন রয়। ওয়েলকাম টু AR পডকাস্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার টু আওয়ার এয়ার পডকাস্ট। হ্যাঁ, নমস্কার। প্র্যাকটিক্যালি আমি কয়েকটা কোশ্চেন্স করতে চাই, যেটা আজকের দিনে খুবই প্রিভ্যালেন্ট অ্যাকচুয়ালি। ফিমেলরা ইরেগুলার পিরিয়ড সাইকেল খুব ফেস করে। তো স্যার আপনি কাইন্ডলি একটু দর্শকদের ক্লিয়ার করে বলুন যে হেলদি পিরিয়ড সাইকেল আর আনহেলদি পিরিয়ড সাইকেলকে ডিস্টিংগুইশ করবো কেমন ভাবে? এটা পেশেন্ট মানে ফিমেলদের একটা রিপ্রোডাক্টিভ কেরিয়ার শুরু হয় পিউবার্টি থেকে আর শেষ হয় গিয়ে মেনোপজে। প্রত্যেক কটা ফেজেতে তার কোনটা রেগুলার আর কোনটা ইরেগুলার এটার ব্যাপারে একটা পরিষ্কার আইডিয়া থাকা উচিত। রেগুলার কাকে বলে না, আমার আজকে যদি একটা মেনসুরেশন হয় তাহলে ইউজুয়ালি নেক্সট মেনসুরেশনটা 28 দিনের আশেপাশে হওয়া উচিত। সেক্ষেত্রে এক্স্যাক্টলি টেক্সট বইতে যেটা মেনশন করা রয়েছে যে 2 দিনের এদিক ওদিক, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সেই জন্য আমরা একটা 7 ডে প্লাস মাইনাসটাকে ধরে নিই যে এই রেঞ্জটা নর্মাল বা রেগুলার। এর বাইরে যদি ব্যাপারটা ডিফার করতে থাকে যে আমার এই মাসে হলো পরের মাসে হলোই না, বা 2-3 মাস পেরিয়ে চলে গেল, অথবা মাসের মাঝখানে আরেকবার মেনসুরেশনটা হয়ে গেল, সেটা ইরেগুলার ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। কিন্তু একটা পিউবার্টি থেকে যখন তার ম্যাচুরিটিটা আসতে সময় লাগছে, সেই ফেজটাতে এই ইরেগুলারিটিটা অ্যাকসেপ্টেড।
আবার ঠিক অ্যারাউন্ড দ্য মেনোপোজ, যেমন 40, 45, 50 ওই এজেতে গিয়েও কিন্তু এই ব্যাপারটা ফিরে আসতে পারে। সুতরাং এই আইডিয়াটা থাকা উচিত। এর মাঝখানের যে ফেজটা, যেমন ধরো 18 থেকে আরম্ভ করে অ্যারাউন্ড 35, 40, ওর মাঝখানে যদি একটা ইরেগুলারিটি কাজ করে সেটাকে কিন্তু ট্রিটমেন্টের আওতায় আনা উচিত। তো স্যার আমরা একটা জিনিস জানতে চাই এখানে, পিরিয়ড অ্যাকচুয়ালি মেয়েদের কোন বয়সে শুরু হওয়াটা স্বাভাবিক? কারণ এখনকার দিনে দেখা যাচ্ছে মেয়েদের অনেক আগে পিরিয়ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা যে টার্ম ইউজ করা হয় আমাদের গাইনোকোলজিস্টদের তরফ থেকে, সেটাকে বলা হয়ে থাকে যে প্রিকোসিয়াস পিউবার্টি। একটা পার্টিকুলার এজেতে তার যদি মেনসুরেশনটা শুরু হয়, যেমন ধরো দেখা যায় যে 8 থেকে 10, কিন্তু সেখানে একটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ করেছে কিনা সেটাকে দেখতে হয়। এবারে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার বলতে কি বোঝায়, যেমন তার একটা গ্রোথ এসছে কিনা, তার ব্রেস্টের কিছু চেঞ্জেস এসছে কিনা, তার সেক্সুয়াল যে হেয়ার, পিউবিক হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার, এগুলো অ্যাপিয়ার করেছে কিনা, সেগুলো এসে গেছে অথচ তার পিরিয়ড দেরি হচ্ছে, সেটা অ্যাবনর্মাল। অথবা এই ক্যারেক্টারিস্টিকগুলো আসার আগেই তার মেনসুরেশনটা চলে এসছে, সেটাও কিন্তু অ্যাবনর্মাল। সুতরাং এইটাকে মাথায় রেখে গার্জেনদের কিন্তু অ্যালার্ট হতে হবে যে আমার এই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার চলে এসছে অথচ পিরিয়ড শুরু হয়নি, অথবা দুটোই হচ্ছে না, আমার পিরিয়ডও ডিলে হচ্ছে বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারও আসছে না, তখন কিন্তু পেরেন্টসদের অতি অবশ্যই গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করা উচিত। কারণ এখানে কিন্তু একটা প্রাইমারি অ্যামেনোরিয়ার ব্যাপার চলে আসে, যেটার পেছনে কিন্তু অনেক জেনেটিক এবং নানা রকমের প্যাথোলজি কাজ করে। কি কমপ্লিকেশন দেখা দিতে পারে? কমপ্লিকেশন বলতে যেমন প্রাইমারি অ্যামেনোরিয়া অটোমেটিক্যালি ইনবর্ন পেশেন্টের মধ্যে কোনো প্রবলেম আছে, যেখানে হয়তো তার পিরিয়ডটাই শুরু হবে না, আইদার তার ভেতরে অ্যানাটমিক্যাল কোনো ডিফেক্ট হয়ে রয়েছে, অথবা কোনো হরমোনাল প্রবলেম আছে যেটা তার পিরিয়ডটাকে হতে দিচ্ছে না। আবার যদি উল্টোটাও হয় যে একটা সার্টেন এজের অনেক আগে তার এত পিউবার্টিটা চলে এসছে, সেটাতেও কিন্তু গাইনোকোলজিস্টের কনসাল্ট করা উচিত যে এমন কোনো এন্ডোক্রিন বা হরমোন সংক্রান্ত সমস্যা তার মধ্যে রয়েছে বা অ্যানাটমিক্যাল প্রবলেম রয়েছে, যেটাকে রেকটিফাই করে দেওয়া উচিত। ওকে, সো হরমোনস রিলেটেডের ব্যাপারে আমি একটু কথা বলবো। স্ট্রেস আর আজকালকার দিনে যে লাইফস্টাইল, যেখানে মানুষেরা সময়ই নেই দিনেতে নিজের ওয়েলনেস বা নিজের ধ্যান রাখার জন্য, সেরকম অবস্থায় যে এরকম স্ট্রেসের সময় কি মানুষদের ইনফার্টিলিটি বা পিরিয়ড সাইকেল এগুলো কি চেঞ্জেস হয়? স্ট্রেসের সাথে ফিমেলদের রিপ্রোডাক্টিভ ফেজ, মেনসুরাল সাইকেল, তার হরমোনাল চেঞ্জ ডাইরেক্টলি প্রপোর্শনেট। এখনকার দিনে যেটা ট্রেন্ডটা হয়েছে যে ওয়ার্কিং লেডি এবং যে অকুপেশনে যে যাচ্ছে সেখানে হচ্ছে যে ট্রিমেন্ডাস একটা কাজের প্রেশার। এই প্রেশার তার সাথে হচ্ছে যে তার ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিটাই হচ্ছে সিডেন্টারি অ্যাক্টিভিটি। সে আইদার তার কর্পোরেট অথবা প্রফেশনাল লাইফে গিয়ে ল্যাপটপের সামনে বসে রয়েছে, অথবা একটা কাজের প্রেশার নিয়ে সে বাড়িতে ফিরে এসেও ল্যাপটপের সামনে বসে পড়ছেন। এতে তার যে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, সেগুলো ঠিকমতো করে হচ্ছে না। তার থেকে তার বডিতে হরমোনের যে ব্যালেন্সটা থাকে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের যে ব্যালেন্সটা থাকে, সেটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এবং তার সাথে অ্যাপিয়ার করছে যে থাইরয়েড ডিসফাংশন, আইদার হাইপোথাইরয়েড অথবা হাইপার থাইরয়েড, সেখান থেকে কিছুটা প্রোল্যাক্টিন হরমোন ইনভলভ হয়ে পড়ে। এই পুরো ব্যাপারটা আমাদের যে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসটা রয়েছে সেটাকে ইনফ্লুয়েন্স করছে, সেখান থেকে একটা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি সে অ্যাপিয়ার করে যাচ্ছে। সো এই মেনস্ট্রুয়াল ইনঅ্যাক্টিভিটির থেকে বা ইরেগুলারিটির থেকে আমরা যে রিসেন্টলি খুব শুনতে পাই যে অনেকজন ফিমেলদের হয়, দ্যাট ইজ পিসিওএস আর পিসিওডি। সো এই স্ট্রেসটা কি ওই দিকে লিড করে? একেবারে পিসিওএস এর একটা অন্যতম কারণ হচ্ছে যে স্ট্রেস, আর তার সাথে হচ্ছে যে লাইফস্টাইল। এই যে সিডেন্টারি অ্যাক্টিভিটি এবং অ্যাডিকশন টু জাঙ্ক ফুড, যে আমি খিদে পেয়েছে একটা টেস্টটা পেয়েছে জয়া কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, খিদে পেয়েছে একটা আইসক্রিম বা একটা ক্যাডবেরি খেয়ে নিলাম, অথবা একটা বিরিয়ানির প্রতি একটা মারাত্মক রকমের আকর্ষণ, বাড়িতে তেল ঘি মশলা দিয়ে রান্না বান্না করার বেশি প্রবণতা, সেইগুলো থেকে কি হচ্ছে না বডিতে একটা এক্সট্রা ফ্যাট অ্যাকুমুলেট হচ্ছে। এবার মহিলাদের ক্ষেত্রে এক্সট্রা যে ফ্যাট অ্যাকুমুলেট হচ্ছে সেটাতে ইস্ট্রোজেন হরমোনটা পুরুষের টেস্টোস্টেরন হরমোনে কনভার্ট হয়ে যায়। সেই টেস্টোস্টেরন হরমোনটা কি করে না, এই যে মহিলাদের একটা যে মুস্ট্যাক বা গোপের রেখা বা দাড়ি,
অথবা একটা বডিতে অ্যাবনর্মাল হেয়ার ডিস্ট্রিবিউশন, বহু মহিলার এই ঝুলপিগুলো খুব বড় হয়ে থাকে, বা একটা গোপের রেখা, দাড়ি বা পেটেতে অ্যাবনর্মাল হেয়ার, সেটাকে হার্সুটিজম বলা হয়। এই জিনিসটাই হচ্ছে যে পিসিওএস এর একটা মেইন কালপিট, এটাই তার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আর এই শব্দটা হচ্ছে যে পিসিওএস মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা অনেকেই পিসিওডি বলে, এই ডিটা মেনশন করাটা উচিত না, কারণ এটা কোনো ডিজিজ নয়, এটা একটা সিনড্রোম। যে কিছু ক্রাইটেরিয়া, 3টে ক্রাইটেরিয়া আমাদের যদি 3টের মধ্যে 2খানা ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাকে আমরা সিনড্রোম বলবো। ডিজিজ হচ্ছে যে যেমন ডায়াবেটিস একটা ডিজিজ, হাইপারটেনশন একটা ডিজিজ, যেগুলোর হচ্ছে যে আমরা সিমটম আর সাইন দেখে ডিসাইড করি। আর পিসিওএস এর ক্ষেত্রে হচ্ছে যে আমার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হলে সেটাকে আমরা ওই সিনড্রোমের মধ্যে ফেলে দিলাম। ওকে, so it is rather appropriate to say PCOS rather than PCOD. yes. So PCOD termটা use করা হয়, but it's not actually appropriate. এটা একটা misnomer হিসেবে হয়। আজকালকার যে ফিমেলরা খুবই অ্যাম্বিশিয়াস তাদের কেরিয়ার নিয়ে, তারা নিজের কেরিয়ারে সাকসেসের পিকে পৌঁছাতে চায়, প্লাস একটা ভালো পার্টনারও চায় রিলেশনশিপে, প্লাস একটা আলটিমেটলি একটা হেলদি বেবিও চায়। কিন্তু এই হেলথ, রিলেশনশিপ আর ফাইন্যান্স, এই 3টে ট্রায়াঙ্গেল মেনটেন করতে গিয়ে দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেসে যখন তারা বেবি প্ল্যান করে তখন একটা কমপ্লিকেশন দেখা যায়। কারণ দেখুন, আজকালকার দিনে একটা সাকসেসফুল কেরিয়ার পেতে গেলে মোটামুটি 30 তো হয়েই যায় একটা সাকসেসফুল কেরিয়ার, এবং 30 ক্রস করে যাওয়া মানে একটা ফিমেলস এর মানে একটা রিপ্রোডাক্টিভ সিস্টেমটা একটা ড্রাস্টিক্যাল ডিক্লাইন চলে আসে। তো স্যার, আপনি অ্যাজ এ এক্সপার্ট আপনি কি প্রেসক্রাইব করতে চান বা কি আপনি গাইডেন্স দিতে চান যারা অ্যাকচুয়ালি আফটার 30 নিজেদের প্রেগন্যান্সি প্ল্যান করতে চায় এবং একটা হেলদি বেবি ডেলিভার করতে চায়, তো কি করা উচিত, তাদের কি গাইডলাইন ফলো করা উচিত? তোমার এই যে 3টে ট্রায়াঙ্গেলের যে সেন্টার পয়েন্টটা হচ্ছে যে ইনফার্টিলিটি। এই যে জবের পেছনে দৌড়ানো, ইস্টাবলিশড হতে হবে, স্ট্রেস, হ্যাঁ, তার সাথে একটা বিয়ে শাদির পরে হাজবেন্ডের সাথে রিলেশনশিপ করে প্রেগনেন্সি, এই পুরো জিনিসটার মাঝখানে চলে এসছে ইনফার্টিলিটি ব্যাপারটা। একে তো সে জব থেকে ফিরছে স্ট্রেসড আউট হয়ে, ওদিকে হাজবেন্ডও সেভাবে ফিরছে। তারপরে একটা মহিলা যত বয়স বাড়তে থাকে তত তার ওভারিতে রিজার্ভ কমতে থাকে। যেমন একটা 20 বছরের মেয়ের ওভারিতে যত ফলিকেল থাকবে, একটা মহিলা যখন 35-40 কাছে পৌঁছে যাবে তার ওভারি রিজার্ভটা কমে যাবে। শুধু কমে যাবে না, ওভারি থেকে যে ফলিকেল থেকে ডিম তৈরি হয়, ওভাম তৈরি হয়, তার কোয়ালিটিটাও হ্যাম্পার করে। সুতরাং একটা পুওর কোয়ালিটি ওভাম, ওদিকে তার হাজবেন্ডেরও কিন্তু বয়স বাড়ছে। একটা পুরুষেরও যখন 40 প্লাস হতে থাকে তারও কিন্তু স্পার্মের কোয়ালিটি কমতে থাকে। স্পার্মের কোয়ালিটি কমা মানে স্পার্ম যে সুইমিং করে ওপর দিকে উঠবে, তবে সেটা গিয়ে ওভামটাকে ফার্টিলাইজ করতে পারবে, মোটিলিটিটা। তাহলে যদি একটা হেলদি স্পার্ম না পাওয়া যায় তার কি হবে না, এ দুটো মিলিয়ে একদিকে তো পুওর কোয়ালিটি ওভাম, ওদিকে পুওর কোয়ালিটি স্পার্ম, এইখান থেকে একটা ইনফার্টিলিটির প্রবলেম আসছে। প্লাস এই এত জব প্রেশারের জন্য তাদের মধ্যে ফ্রিকুয়েন্সি অফ ইন্টিমেসিটা অনেকটা কমে যাচ্ছে। আজকে ইন্টিমেট হলো, তারপরে কবে তারা ইন্টিমেট হবে বুঝতেই পারছে না, অথবা তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস কম রয়েছে যে কোন সময়টাকে ফার্টাইল জোন বলে, যে আমার এই মেনসুরাল সাইকেল আর পরের বারের মেনসুরাল সাইকেলের যে মাঝখানের যে ফেজটা, যেটাকে ফার্টাইল জোন বলে, যে সময়টা থেকে ওভুলেশন হয়, সেই আইডিয়াটা অনেকের থাকে না। তারা হয়তো পিরিয়ডের সময়তে বা পিরিয়ড শুরু হওয়ার আগে একে অপরকে সময় দিচ্ছে, কিন্তু মাঝখানের সময়টাকে এক্সস্টেড হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে তারা আর মানে ইস্যু আসতে অসুবিধা অ্যারাইজ করে যাচ্ছে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভে রয়েছে, যে রাতে ডিনারের পরে বেডে গিয়ে আমরা ইন্টিমেট হব, এই কনসেপ্টটা থেকে কিছুতেই এরা বেরোতে পারছে না। কিন্তু অনেকের ধারণাটাই নেই যে পুরুষের যে টেস্টোস্টেরনের লেভেলটা ভোরবেলা 4টের পরে পিকে যায়। সুতরাং ঠিক ঘুম থেকে ওঠার আগে ওই সময়টাতে যদি হাজব্যান্ড ওয়াইফ ইন্টিমেট হয়, তারপরে তারা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে যদি কাজে বেরোয়, এটাতে কিন্তু রিপ্রোডাক্টিভ আউটকাম অনেক অনেক বেটার হয়। রাতে বিশ্রামও হলো, সকালে একটা আমি ইন্টিমেট হতে পারলাম, করে ফুল এনার্জি নিয়ে বেরোতে পারছি, এটা কিন্তু ভাবা উচিত। সো স্যার, আমি জিজ্ঞেস করবো, এই যে আপনি বললেন ফার্টিলিটি পিরিয়ড, যে সময় সবচেয়ে বেশি মানে ফার্টাইল হওয়ার বা প্রেগন্যান্সি আসার ইনসিডেন্স এখানে সবচেয়ে বেশি থাকে,
তো এইটা তো আমরা বিং নর্মাল জেনারেল পাবলিক বা কমন পাবলিকরা এইটা ওরা কিভাবে আন্দাজ করবে, কিভাবে এস্টিমেট করবে বা কি করে ট্র্যাক করবে? হ্যাঁ, এখানে হচ্ছে যে এক্স্যাক্টলি ওরকম ভাবে কিছু রুল ফলো করা খুব মুশকিল, কিন্তু ফিমেলরা বুঝতে পারে। যেমন একটা বেসাল বডি টেম্পারেচারে চেঞ্জ হয় ওভুলেশনের সময় 0.5 ডিগ্রি, এটা ফিমেলরা বুঝতে পারে। নাম্বার 2 হচ্ছে যে ভ্যাজাইনাল যে সিক্রেশনটা সেটা ওয়াটারি থেকে আরো বেশি থিকে কনভার্ট হয়ে যায়, সেটাও তারা ফিল করতে পারে। এই কিছুটা ইন্ডিকেশন তাদের মধ্যে থাকে যে এবার আমার ওভুলেশন হতে চলেছে। এটা বাদ দিলেও এখন একটা একটা কিট পাওয়া যায়, ঠিক প্রেগনেন্সি টেস্ট করার মতো কিট পাওয়া যায়, যেটা দিয়ে এলএইচ সার্চ বলে একটা ঘটনা ঘটে। মানে এলএইচ হরমোন একটা রাইজ করছে কি করছে না সেটা জাস্ট ইউরিনের মধ্যে ওই মানে স্পিকটাকে ইউজ করলে যেরকম ভাবে প্রেগনেন্সি টেস্ট করা হয় সেরকম কিছুটা ইউরিনের ড্রপ দিল, সেখানে দুটো দাগ দেখা গেলে বুঝতে পারা যাবে যে এলএইচ হরমোনটা সার্চ হচ্ছে। এলএইচ হরমোন সার্চ হওয়ার মোটামুটি 24 to 36 আওয়ার্স এর ভেতরে ম্যাক্সিমাম একে অপরকে এফোর্ট দিতে হবে, কারণ তার মধ্যেই ওভুলেশনটা হবে। এগুলোকে যদি ফলো করতে পারে তাহলে প্রেগনেন্সি আসার প্রবাবিলিটিটা অনেকটা বেড়ে যায়। আচ্ছা, অন দ্য টপিক অফ প্রেগনেন্সি যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, একজন তো প্রেগনেন্সি কিট দিয়ে রিয়েলাইজ করলো সে প্রেগনেন্ট হয়ে গেছে, বাট হোয়াট ইজ দ্য বিগিনিং পিরিয়ড অফ প্রেগনেন্সি? যে সেটা আমরা কিভাবে ফার্স্ট হচ্ছে যে অ্যামেনোরিয়া, মানে মিস পিরিয়ড। একটা মহিলা তার পিরিয়ড মিস করে গেছে মানে তাকে অ্যালার্ট হতে হবে। সেটার জন্য একটা যেমন এখন দোকানে যে প্রেগনেন্সি টেস্ট করার কিট পাওয়া যায় সেটা নিয়ে এসে বাড়িতে আর্লি মর্নিং ইউরিন প্রেগনেন্সি টেস্ট করতে পারে। এছাড়া প্রেগনেন্সির প্রথম দিকে যে কিছু সিমটম থাকে তার মধ্যে যেমন একটা আর্লি মর্নিং সিকনেস, ঘুম থেকে ওঠার পরেই ভালো লাগছে না, গা বমি ভাব বা খাবার দেখলে একটা অনীহা, এগুলো থাকবে এবং সেগুলো আস্তে আস্তে করে বাড়তে থাকবে। পরেও যদি কনফিউশন থাকে তখন কিন্তু একটা ডেটিং স্ক্যান মানে আল্ট্রাসোনোগ্রাফি করা যেতে পারে টু ডিটেক্ট দ্য প্রেগনেন্সি। এবং এটার একটা পজিটিভ দিক হচ্ছে যে প্রেগনেন্সি অনেক সময় কিন্তু ইউটেরাসের বাইরেও আসতে পারে। সেটা কিন্তু আর্লি সোনোগ্রাফি করা থাকলে যে ইউটেরাসের ভেতরে প্রেগনেন্সি না ইকটোপিক প্রেগনেন্সি হয়ে বসে রয়েছে, এটা কিন্তু একটা মহিলা জীবন বাঁচিয়ে দিতে পারে। সো এই তো হচ্ছে আমরা বুঝলাম প্রেগনেন্সি হচ্ছে, আপনি বললেন যে প্রেগনেন্সি ইউটেরাসের বাইরেও হতে পারে, হ্যাঁ না? সো আমাদের ফিমেল অডিয়েন্সের জন্য এই প্রশ্নটা, যারা প্রেগনেন্ট হতে চাইছে বা যারা প্রেগনেন্সিতে অলরেডি আছেন, ওদেরকে কি কি জিনিসের অ্যাওয়্যার হতে হবে এন্ড কি কি রেস্ট্রিকশনস নিজেদের উপরে রাখতে হবে এন্ড কিরকম ভাবে নিজেদের একটা হেলদি প্রেগনেন্সি ওরা মেনটেন করতে পারবে, একটু যদি আপনি কিছু গাইডেন্স দেন। যখন তারা প্রেগনেন্সি নেওয়ার জন্য প্ল্যান করবে, ইউজুয়ালি মানে প্রি কনসেপশনাল পিরিয়ডে কিছু ইনভেস্টিগেশন অবশ্যই করিয়ে রাখা উচিত। যেমন তার একটা বেসিক লেভেলের হিমোগ্লোবিন, যদি বিয়ের সময়তে তার কোনো থ্যালাসেমিয়া স্ক্রিনিং না হয়ে থাকে, প্রি কনসেপশনাল পিরিয়ডে হাজবেন্ড এবং ওয়াইফ বোথের একটা থ্যালাসেমিয়া স্ক্রিনিং করে রাখা। আর দুজনেরই ব্লাড গ্রুপ একটা প্রেগনেন্সিতে ভীষণই ইম্পর্টেন্ট। এর সাথে আমরা বলি যে প্রেগনেন্সি আসার 1 মাস আগে থেকে প্রেগনেন্সি আসার 3 মাস পর্যন্ত ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। এবারে সেটা তো বুঝতে পারা যায় না যে একটা মহিলা কখন প্রেগনেন্ট হবে, সেই জন্য যখন একটা মহিলা প্রেগনেন্সি নেওয়ার আগে আমাদের সাথে যখনই কমিউনিকেশনে আসে আমরা বলে দিই যে আপনি এবার ফলিক অ্যাসিড খাওয়া শুরু করে দিন। এই ফলিক অ্যাসিড খেতে খেতে যদি প্রেগনেন্সি আসে তাহলে দেখা গেছে যে বেবিটা আসতে চলেছে তার কনজেনিটাল ডিফেক্ট হওয়ার ইনসিডেন্সটা অনেক কমে যায়। যেমন তার নিউরাল টিউব ডিফেক্ট অনেকটা কমে যায়। নিউরাল টিউব ডিফেক্ট মানে কোনো ব্রেনেতে কোনো প্রবলেম বা স্পাইনাল কর্ডের প্রবলেম, এইগুলো আমরা অনেকটা কমিয়ে দিতে পারি। প্লাস মিসক্যারেজের ইনসিডেন্সটা অনেকটা কমে যায়। আর ডায়েট হ্যাবিটের মধ্যে যতটা সম্ভব স্পাইসি ফুড বা জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করে যতটা হেলদি ন্যাচারাল ফুডের মধ্যে থাকা যেতে পারে। স্যার, যখন একটা নিউট্রিশন এন্ড ফুডের কথা চলে গেল, আমি এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করতে চাই। যারা বেবি প্ল্যান করছে আর কি, তো নিউট্রিশন অ্যাকচুয়ালি কি ধরনের ফুড, অ্যাকচুয়ালি আমি যেমন বললাম প্রোটিন, ফলিক অ্যাসিড, এই ধরনের রিচ ফুড গুলো, আর কি কি ভালো ফুড মানে যেগুলো নিউট্রিশন কম্প্যাক্ট ফুড, কি গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো রয়েছে, যে কোনো শাক সবজি ফাইবার জাতীয় খাওয়া সেগুলো তো খাবেই। তার সাথে প্রোটিন কন্টেনিং ডায়েটের মধ্যে চিকেন রয়েছে, ডিমের কুসুমের পোর্শনটা বাদ দিয়ে সাদা পোর্শনটাকে ব্যবহার করা। মিল্কের যে প্রোডাক্টগুলো হয় যেমন সাদা দই, ছানা, পনির, এগুলোকে ইউজ করতে পারে। ভাতটা কমিয়ে দেওয়া। ভাতে কি সমস্যা? ভাতেতে যত বেশি কার্বোহাইড্রেট কনজিউম করবে প্রেগনেন্সিতে এমনি 10 থেকে 12 কেজি এক্সট্রা ওয়েট গেইন হয়। সুতরাং সে যদি রেগুলার বেসিসে 2 বেলা 3 বেলা ভাত খায় তার বডি ওয়েট বাড়বেই। প্লাস আমাদের এশিয়ান পার্সপেক্টিভে একটা জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিক মেলাইটাস হওয়ার একটা প্রবাবিলিটি থাকেই।
সুতরাং আমি যদি আগে থেকেই একটা ডায়েট চার্টের মধ্যে থাকি যে কার্বোহাইড্রেটটা কম, প্রোটিনটা বেশি, ফ্যাটটা কম খাবো, ফাইবার জাতীয় খাওয়া দাওয়া বেশি করব, তাতে আমার অ্যাবনর্মাল ওয়েট গেইনটাও হবে না, মানে ওবেসিটি হবে না, প্লাস হচ্ছে যে আমার একটা জিডিএম হওয়ার প্রবাবিলিটিও কম থাকবে। এবং ওবেসিটি যদি রেস্ট্রিক্ট করা যেতে পারে তাহলে প্রেগনেন্সি রিলেটেড অনেক কমপ্লিকেশনকে অ্যাভয়েড করা যেতে পারে, যেমন মিসক্যারেজের ইনসিডেন্সটাকে আমরা কমাতে পারি। জিডিএম বা ডায়াবেটিক পিআইএইচ মানে হচ্ছে যে প্রেগনেন্সি ইনডিউস হাইপার টেনশন, এটাকে আমরা কমাতে পারবো। প্লাস অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি দেয়ার ইজ এ হায়ার চান্স অফ ভ্যাজিনাল ডেলিভারি ইন এ নর্মাল বিএমআই পেশেন্ট। বিএমআই মিনস বডি মাস ইন্ডেক্স। একটা ওভারওয়েট পেশেন্টের কিন্তু নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেকটা কম কম্পেয়ার টু এ নর্মাল বিএমআই পেশেন্ট। সুতরাং এই অ্যাডভান্টেজগুলো থেকে যাচ্ছে ডায়েটের সাথে। এখানে নিউট্রিশনের কথা তো হলো, কি কি ফিজিক্যাল কমপ্লিকেশন থাকলে, মানে যেমন ডায়াবেটিক পেশেন্ট, যদি কেউ ডায়াবেটিক থাকে, বেবি প্ল্যান করে, সেক্ষেত্রে তাদের কি কোনো প্রবলেম থাকতে পারে? ডেফিনেটলি থাকতে পারে। যদি পেশেন্টটা কনফার্ম কেস অফ ডায়াবেটিক হয়, তাকে আমরা বলি যে কন্ট্রোল অবস্থায়, মানে গ্লাইসেমিক স্ট্যাটাস তার জন্য ফাস্টিং ব্লাড সুগার এবং পোস্ট প্যান্ডেল ব্লাড সুগার কন্ট্রোল থাকা অবস্থায় সে কনসিভ করে। আনকন্ট্রোল থাকা অবস্থায় কনসিভ করলে কিন্তু কমপ্লিকেশন আরো বাড়বে। ডায়াবেটিকের ক্ষেত্রে যে কমপ্লিকেশনগুলো হয় পার্টিকুলারলি ফর দ্য বেবি, তার একটা কনজেনিটাল ডিফেক্ট আসতে পারে। সে জন্মাচ্ছে কোনো ডিফেক্ট নেই, যেমন তার একটা হার্টে কোনো ফুটো থাকতে পারে, ভিএসডি, এএসডি, অথবা তার কোনো ব্রেনে প্রবলেম থাকতে পারে, যেমন হয়তো ব্রেনটাই নেই, অ্যানেনকেফালি, অথবা স্পাইনা বাইফিডা হয়ে রয়েছে, কিংবা তার কোনো কিডনিতে প্রবলেম। এই প্রবলেমগুলো আসতে আরম্ভ করে। অথবা বেবিটার একটা হিউজ ওয়েট, যাকে আমরা ম্যাক্রোসোমিয়া বলি, 4 কেজি 4.5 কেজি বেবি ওয়েট, তখন ডেলিভারির সময় তো প্রবলেম, বেবির কোনো ইনজুরি হতে পারে, যে অসুবিধাগুলো। অথবা অল অন এ সাডেন একটা আইইউএফডি, কোনো কারণ নেই, প্রেগনেন্সিতে বেবিটার হয়তো হার্টবিট বন্ধ হয়ে গেল। এগুলো হচ্ছে যে ডায়াবেটিকের একটা সবচেয়ে খারাপ দিক। সো ক্যান ইউ ডিসকাস অ্যাবাউট আজকালকার লোকেরা অনেক ধরনের নেশা দ্রব্য ইউজ করে, স্পেশালি আমাদের ইয়াং জেনারেশনরা অনেক ধরনের, যেমন সিগারেট, অ্যালকোহল অনেক বেশি কনজিউম করে রাদার দ্যান দ্য উই হ্যাড উমেন বিফোর, হ্যাঁ না? সো ইন দ্যাট নোট, আপনি এরকম নেশার জিনিসের সাথে প্রেগনেন্সির কিছু আমাদেরকে ডিসকাস করতে পারবেন? ডেফিনেটলি। নেশা তো এখন মানে ছেলে আর মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স কিছু নেই। এবারে ছেলেদের মানে মেল ফ্যাক্টরের দিক থেকে তো স্মোকিং বা অ্যালকোহল ডেফিনেটলি মানে স্পার্মের কোয়ালিটি এবং কনসেন্ট্রেশন সংখ্যা কমিয়ে দিচ্ছে। উল্টো দিকে স্মোকিং কিন্তু ফিমেলদেরও ওভারি থেকে খুব তাড়াতাড়ি ফলিকলগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। একে তো তারা ন্যাচারাল ওয়েতে কনসিভ করতে পারছেই না, তারা যখন আইভিএফ এর জন্য যাবে, আমরা ওভারি থেকেও কিন্তু ওভাম পিক আপ করার মতো ডিম পাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং এটাকে যদি আমরা সরিয়েও রাখি, ফিমেলরা কিন্তু এই স্মোকিং এর জন্য অনেক অনেক বেশি প্রোন ফর ম্যালিগনেন্সি। লাং ক্যান্সার বলো বা গাইনি রিলেটেড যে ম্যালিগনেন্সি গুলো রয়েছে, ওভারিয়ান ক্যান্সার, ইউটারাইন ক্যান্সার, এগুলোর প্রতি অনেক বেশি কিন্তু তারা প্রোন হয়ে পড়ছে। যে অ্যাওয়ারনেসটা কিন্তু খুব ইমিডিয়েটলি তাদের মধ্যে আসা উচিত। আর স্মোকিং করা অবস্থায় কনসিভ করলো বা সেখান থেকে প্রেগনেন্সি যে এগোচ্ছে, এই স্মোকিং বা নিকোটিনের কিন্তু একটা টেরাটোজেনিক এফেক্ট রয়েছে। টেরাটোজেনিক এফেক্ট মানে কি না, তার একটা পোর্শন প্লাসেন্টা থ্রু দিয়ে বেবির কাছে গিয়ে পৌঁছে যাচ্ছে, করে বেবিটাকে এফেক্ট করে ফেলছে। সুতরাং এখন মানে খুব হাই টাইম এসছে কিন্তু এই অ্যাডিকশন থেকে নিজেকে সরিয়ে রাখা। তো যারা এরকম হেভি সাবস্টেন্স অ্যাবিউজ করে, কি রেজাল্ট হতে পারে প্রেগন্যান্সির সময়? একে তো তোমার ইনফার্টিলিটির প্রবলেম আসতে পারে, এবং প্রেগন্যান্সি হলেও বেবিটার মধ্যে আইদার কোনো স্ট্রাকচারাল প্রবলেম আসতে পারে অথবা কোনো ফাংশনাল প্রবলেম, মানে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু বেবিটা হয়তো যখন জন্মালো তার হয়তো আইকিউ বা মেন্টালি রিটার্ডেশন ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে করে এবার ডেভেলপ করা শুরু করলো। অন্যদের মতো হয়তো সে অতটা আইকিউ শো করাচ্ছে না। যেমন খুব রিসেন্টলি আমরা ডাউন সিনড্রোমের ইনসিডেন্স, এগুলো এজের সাথে যেমন আছে, অ্যাডিকশনের সাথে সেরকম রয়েছে, অটিজম, বেবি, এই সমস্ত ইনসিডেন্ট গুলো বাড়তে আরম্ভ করছে। সো ইন দ্যাট কেস, এই সব সাবস্টেন্স যারা অ্যাবিউজ করে তাদের কি মিসক্যারেজের দিকেও লিড করে? অবভিয়াসলি প্রেগন্যান্সি আসতে অসুবিধা, আসার পরে অসুবিধা, মানে আসলেও থাকছে না, রিকারেন্ট মিসক্যারেজের প্রবলেম গুলো আসতে আরম্ভ করে। ওকে, সো আই হ্যাভ হার্ড যখন এরকম মিসক্যারেজ হয়, দ্য মাদার clinically or medically goes through a phase called postpartum depression. So can you enlighten about? হ্যাঁ, ডেফিনেটলি। যে এখন তো এমনি যেটা বলা হলো যে অনেকটা হাই এজ গ্রুপে কনসিভ করার চেষ্টা করছে,
এবারে সেই এজ গ্রুপেতে অনেক কষ্ট করে প্রেগনেন্সি আসার পরও যখন সেটা মিসক্যারেজ হয়ে যায় তখন একটা সাইকোলজিক্যাল ট্রমা বা ডিপ্রেশন কাজ করে, এবং তাদের একটাই প্রশ্ন থাকে যে আমার আবার ইন ফিউচারে এরকম একটা ঘটনা হবে না তো, বা আমি কবে থেকে আবার একটা প্রেগনেন্সি নেওয়ার জন্য প্ল্যান করব। এবারে আমাদের কোথাও এরকম কোনো রেকমেন্ডেশন নেই যে একটা মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে আপনি এতগুলো মাস বা এত বছর আপনি আর প্রেগনেন্সি নিতে পারবেন না। যখনই সেই কাপলস আর কি ওই সাইকোলজিক্যাল ট্রমাটা কাটিয়ে ওঠে, আমরা বলি যে এবার আপনি আবার কনসিভ করার জন্য চেষ্টা শুরু করুন। আর ইউজুয়ালি একটা যদি প্রেগনেন্সি মিসক্যারেজ হয় তারপরেও কিন্তু ইন ফিউচারে হেলদি বেবি হওয়ার সম্ভাবনা মোর দ্যান 90% থাকে। কিন্তু যদি এটা রিপিটেডলি হতে থাকে, যে 2বার বা 3বার তার একটা স্পন্টেনিয়াস মিসক্যারেজ হয়ে গেছে, যেগুলোকে আমরা রিকারেন্ট প্রেগনেন্সি লস বলি, RPL, তখন কিন্তু আমরা আস্তে আস্তে করে বিভিন্ন ইনভেস্টিগেশন করা শুরু করি যে প্রবলেমটা কোথায় হচ্ছে। সেখান থেকে আমাদেরকে ব্যাপারটাকে এবারে ডাক্তারি স্বাস্থ্যের মধ্যে নিয়ে চলে আসা হয়। সো অ্যাজ উই অল নো কি এটা না আমরা মেনোপজ কথাটা আমরা শুনি বা ইউজ করি। সো ইজ ইট মোর ক্লোজ টু দ্য মেনোপজ যে এরকম সিচুয়েশন গুলো হতে থাকে বা এরকম কন্ডিশন গুলো হতে থাকে? হ্যাঁ, একটা মানে মহিলা দুটো এক্সট্রিম যে এজ গ্রুপ রয়েছে দুটোতেই কিন্তু মিসক্যারেজ হতে পারে। যেমন আগে একটা ছিল টিনেজ প্রেগনেন্সি, যে খুব আর্লি মেয়েকে বিয়ে দেওয়া হলো, সেটাতে যেমন হতে পারে। সেরকম আবার এক্সট্রিম এজ গ্রুপ, যেমন 40 ইয়ার্সের আশেপাশে সে প্রথম কনসিভ করার চেষ্টা করছে, তখনও কিন্তু ইনসিডেন্সটা বেশি থাকে। So, can you talk about menopause a little bit? So, for the elder audience we have. স্যার একটা জিনিস এখানে ইনক্লুড করতে চাই যে মেনোপজের সাথে কি আর্থ্রাইটিসের কোনো এক্স্যাক্টলি মেনোপজ হচ্ছে যে একটা মহিলা মানে যেটা পরিষ্কার সাধারণ মানুষের জন্য, যে 12 মাস যদি কোনো মহিলার পিরিয়ড না হয় একটা না, তখন তারপরে 13 নম্বর মাসেতে গিয়ে আমরা বলতে পারি যে সেই মহিলার মেনোপজ হয়েছে। এবার মেনোপজ ব্যাপারটা কি না, মেনোপজ হচ্ছে যে একটা মহিলার বডিতে ওভারি থেকে যে ইস্ট্রোজেন হরমোনটা বেরোয়, যে ইস্ট্রোজেন হরমোনটাই মহিলাদের ফেমিনাইন ব্যাপারটাকে রেগুলেট করে। এবার ওভারি থেকে ইস্ট্রোজেন যখনই বেরোনোটা কমে গেল তখন তার মধ্যে একটা ফ্লাকচুয়েশন হয় ইস্ট্রোজেন লেভেলের। সেখান থেকে তার যে সিমটমগুলো আসতে আরম্ভ করে সেগুলোকে আমরা পোস্টমেনোপজাল সিনড্রোম বলি। যেমন পেশেন্ট এসে বলে যে আমাদের একটা হট ফ্লাশ হচ্ছে, যে অন্যরা ঘামছে না কিন্তু দরদর করে আমি ঘেমে যাচ্ছি, আমার গালগুলো লাল হয়ে যাচ্ছে, কানের পাশ দিয়ে গরম হাওয়া চলে যাচ্ছে, রাতে ঘুম হচ্ছে না। এটা একটা ওয়াইড রেঞ্জ রয়েছে। হ্যাঁ, ইউজুয়ালি আমাদের ইন্ডিয়ান প্রসপেক্টিভে অ্যারাউন্ড 50, কখনো আবার 60-65 গিয়ে হয়, আবার প্রিম্যাচিউর মেনোপজও হতে পারে। এটা হেলদি, এটা অ্যাভারেজ একটা ইউজুয়ালি 50 ধরা হয়, কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিছু নেই। যেমন আমার কাছে এরকমও পেশেন্ট এসছে যে 34 ইয়ার্সও তার একটা মেনোপজ হয়ে গেছে, সুতরাং এটাকে প্রিম্যাচিউর মেনোপজ বলে। কিন্তু যদি ন্যাচারাল ওয়েতে ভাবা হয় তখন অ্যারাউন্ড 45-50 এসটাতে গিয়ে হতে পারে। এবারে বডি থেকে যখনই ইস্ট্রোজেনের লেভেলটা কমে যাচ্ছে, ইস্ট্রোজেন হরমোনটাই কি করে না, আমাদের ফিমেলদের যে বোনস রয়েছে সেই বোনসের ভাস্কুলারিটি মেনটেন করে, যার থ্রু দিয়ে ক্যালসিয়ামটা বোনেতে গিয়ে পৌঁছয়। যেই ইস্ট্রোজেন হরমোনটা ড্রপ করে গেল, বোনেতে সাফিসিয়েন্ট ক্যালসিয়াম পৌঁছতে পারছে না, তখনই বোন ম্যারো ডেন্সিটিটা ডিফেক্টেড হচ্ছে, ওই সেখান থেকে বোনটা একটা মানে তার উইকনেস হয়ে যাচ্ছে, তার স্ট্রেংথটা হারিয়ে ফেলছে। এখান থেকে কি হতে পারে, তার একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। যে ট্রমাতে হয়তো একটা পুরুষের ফ্র্যাকচার হলো না, তার থেকে অনেক কম ট্রমাতে সেই মহিলার হয়তো বোনটা ভেঙে গেল। কিছুই না, সামান্য একটা টুক করে আঘাতে, যেমন একটা বয়স্ক বুড়ি মহিলা, কিছুই না, আমি জাস্ট একটুখানি বাথরুমে পড়ে গেলাম বাবা, আমার হাতটা ভেঙে গেল, এই জিনিসগুলো হয়। ভেরি ইন্টারেস্টিং স্যার। সেক্ষেত্রে কি আফটার 40 বা 50 যখন মেনোপজের দিকে যখন যাচ্ছে ফিমেলরা, সেক্ষেত্রে যে বোন হেলথের জন্য কি এক্সারসাইজ কি ইম্পর্টেন্ট? এক্সারসাইজ তো ডেফিনেটলি, যত বেশি সে নিজেকে এক্সারসাইজের মধ্যে রাখবে, বডি সার্কুলেশনটা বাড়বে, তার সাথে বোনসেরও হেলথটা মেনটেন হবে। এর সাথে যদি ক্যালসিয়াম রিচ যে ডায়েটগুলো হয় সেগুলো তাকে বেশি করে অ্যালাউ করা, এবং যদি সম্ভব হয় ক্যালসিয়াম গোডালি সাপ্লিমেন্ট ট্যাবলেটটা দেওয়া। গায়ে একটু রোদ্দুর লাগাতে পারে, ভিটামিন ডিটা পাবে। মেনি ফিমেলস আজকাল ভ্যাজাইনাল ইচিং ফেস করে, পিএইচ ব্যালেন্স বলে কিছু একটা থাকে নিশ্চয়ই ভ্যাজাইনাল পিএইচটাকে, এটা হচ্ছে যে মেইনলি ইচিং যেটা হয় সেটা ইনফেকশন থেকেই হবে। সেই ইনফেকশনটা দুরকম ভাবে আসতে পারে, আইদার তার মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে, অথবা কোনো কন্টামিনেশন থেকেও আসতে পারে। এবার ভ্যাজাইনাল পিএইচ এর পিএইচ ব্যাপারটা একটা অনেকটা বড় ব্যাপার, কিন্তু রাফলি যেটা বলা হয় ভ্যাজাইনাল পিএইচটা ইউজুয়ালি অ্যাসিডিক হিসাবে মেনটেন করা হয়। যখনই সেটা অ্যালকালাইন হয়ে যেতে থাকবে তখন কিন্তু সেখানে আরো বেশি মাত্রায় ইনফেকশন হতে থাকবে।
এবারে ভ্যাজাইনাল যে অ্যাসিডিক পিএইচটা মেনটেন করে আমাদের কিছু ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, যেমন ল্যাক্টোব্যাসিলাই, সেটা ওই এনভায়রনমেন্টটাকে মেনটেন করে যাতে অপটিমাম পিএইচটা মেনটেন হয়। কিন্তু যদি কোনো কারণে সেই ল্যাক্টোব্যাসিলাই সংখ্যাটা কমতে থাকে, সেই ল্যাক্টোব্যাসিলাই ফ্লোরাটা যদি কমে যায়, তাহলে সেই জায়গাটা অকুপাই করবে কোনো খারাপ ব্যাকটেরিয়া, ইনফেকশন। সেটা কি সিমটম ট্রিগার করে তখন? হ্যাঁ, ওই ব্যাকটেরিয়াগুলো যখনই ওই জায়গাতে ভালো ব্যাকটেরিয়াগুলোকে সরিয়ে দিয়ে নিজেরা জায়গা করবে, তখন পেশেন্ট বিভিন্ন রকমের সিমটম নিয়ে আমাদের কাছে আসে। যেমন একটা হচ্ছে যে ইচিং, যেটাকে আমরা বলি যে পুরাইটাস ভালভি। অনেকে প্রেজেন্ট করে ডিসচার্জ নিয়ে। সেই ডিসচার্জটারও বিভিন্ন ক্যারেক্টারিস্টিক হতে পারে। কারোর গ্রিনিশ ডিসচার্জ হয়, কারোর ওয়াটারি ডিসচার্জ হয়, কারোর হোয়াইট ডিসচার্জ হয়, যে ছানা কাটার মতো একটা ডিসচার্জ আসছে। এগুলোকে শুনে নিয়ে আমরা কিন্তু আইডিয়া করে নিই যে কি টাইপের ইনফেকশন হয়েছে। সেই হিসাবে আমরা তাকে একটা প্রপার অ্যান্টিবায়োটিক চুজ করি। সেই অ্যান্টিবায়োটিকগুলো ওরালিও খাওয়া যেতে পারে, অথবা তার ইন্টিমেট এরিয়াতেও আমরা ইউজ করে থাকি। এর সাথে বর্তমান দিনে একটা প্রোবায়োটিক বলে মেডিসিন বেরিয়েছে, যেটাও কিন্তু এই ইনফেকশনগুলোকে প্রিভেন্ট করার জন্য হেল্প করছে। তার সাথে তাকে একটা সেক্সুয়াল হেলথ লাইফ মেনটেন করতে হবে। যেমন সে যদি তার পার্টনারের সাথে ইন্টিমেট হয়, যতই সে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করুক, তার সাথে যদি সে ডবল প্রোটেকশন মানে বেরিয়ার মেথড বা কন্ডম ইউজ করে, তাহলে ওই কন্ডমটা কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটাকে প্রিভেন্ট করে দেবে। এবং ইন্টিমেট হওয়ার পরে যতটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পার্সোনাল হাইজিন, মানে জাস্ট টয়লেটে গিয়ে জল দিয়ে ইন্টিমেট এরিয়াটাকে ক্লিন করে নেওয়া। আপনি এসটিডিজ এর কথা বলছিলেন আর ইনফেকশনের কথা বলছিলেন। এই যে আজকাল আমাদের একটা হুকআপ কালচার বলে রিসেন্টলি খুব পপুলার হয়েছে আমাদের ইউথদের সাথে। সো দেখা যাচ্ছে এসটিডিজ আর ডাইরেক্টলি কোরিলেটেড টু দিস হুকআপ কালচার অর কর্পোরেট কালচার, ইন দ্য সেন্স আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে মোটামুটি 30 to 40% আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে আর এফেক্টেড বাই এসটিডিজ। সো একটা মানুষ কি কি প্রিভেন্টিভ মেজার্স নিতে পারে নিজের লাইফেতে যাতে এই এসটিডিজ এর থেকে বাঁচতে পারে, অ্যান্ড হোয়াট আর দ্য স্কেরিয়েস্ট এসটিডিজ যেটা পিপল শুড বি অ্যাওয়্যার অফ? একটা তো মানে যখন সে ইন্টিমেট হচ্ছে সেই সময় তো একটা প্রোটেকশন, আর একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত যে সেই সময়তে হরমোন রিলেটেড এক্সাইটমেন্ট থেকেও তার ভবিষ্যতের শরীর ডিজিজটাকে কিন্তু মাথায় রাখা উচিত। এই কন্ট্রোলটা যদি সে আনতে পারে তাহলে সে সুস্থ থাকবে, কিন্তু এই কন্ট্রোলটা যদি চলে যায় তাহলে কিন্তু একটা ডিজিজ তাকে তাড়া করে বেড়াবে। এবং এই এসটিডি গুলো কিন্তু তার মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে, যেগুলো আমরা ছোটবেলা থেকে নামগুলো শুনে এসছি, সিফিলিস, গোনোরিয়া, HIV, হার্পিস সিমপ্লেক্স, এগুলো কিন্তু স্প্রেড করে। So for the audience, most of the people এরা ডক্টরকে অ্যাপ্রোচ করতে বা কাউকে অ্যাপ্রোচ করতে এম্বারাসড ফিল করে যখন কিছু প্রবলেমস হয়, সে মেনের জন্য হোক কি ফিমেলের জন্য হোক। তো হোয়াট আর দ্য আর্লি সিমটমস দ্যাট উই শুড বি কেয়ারফুল অফ, যেটা ইন্ডিকেট করবে কি হ্যাঁ কিছু একটা হয়তো হয়েছে, উই শুড গো টু আ ডক্টর? বা একজন person, male হোক কি ফিমেল হোক, how frequently or routinely should they go visit a doctor? হ্যাঁ, মানে যেটা আমাদের কথায় বলে যে ডাক্তার আর উকিলের কাছে কোনো কিছু লুকোনো উচিত না। সেক্ষেত্রে মেল হোক বা ফিমেল হোক, যখনই তার ইন্টিমেট এরিয়াতে যে কোনো রকমের প্রবলেম, অ্যাবনর্মাল কোনো ডিসচার্জ অথবা কোনো সোয়েলিং অথবা কোনো একটা, অনেকে বলে যে একটা ফুসকুড়ির মতো হয়েছে, সেটা ছোট ছিল এখন বড় হচ্ছে, বা একটা অ্যাবনর্মাল ডিসচার্জ আসছে ভ্যাজানা দিয়ে, অথবা যদি মেল ফ্যাক্টর হয় তার পেনিসের একটা কোনো ডিসচার্জ বা সোয়েলিং দেখতে পাচ্ছে, অথবা যদি স্কিনটাকে রিট্রাক্ট করার পরে গ্লান্স পেনিসে কোনো একটা অল্টারেশন অফ কালার্সে দেখতে পায় বা একটা হোয়াইট প্যাচ রয়েছে, এরকম কিছু অ্যাপিয়ার হলেই কিন্তু তাকে ডক্টরের সাথে কমিউনিকেট করে সমস্ত কিছু ডিসক্লোজ করা উচিত, যে সে কোনো কিছু লুকিয়ে যেন না যায়। সে হয়তো একটা আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করেছে, অথবা তার মাল্টিপল পার্টনার রয়েছে। আদারওয়াইজ কিন্তু ডক্টরের পক্ষে অ্যাসেস করা মুশকিল যে সোর্স অফ ইনফেকশনটা কোত্থেকে এসছে, কারণ এক একটা এসটিডির জন্য এক এক রকমের অ্যান্টিবায়োটিক বা প্রোটোকল আমাদের ফলো করতে হয়। আমার একটা প্রশ্ন হচ্ছে, অ্যান্ড এটা খুবই আমাদের কমন অডিয়েন্সের জন্য, যে না দেখা যায় বা লোকেরা এটা কমন স্পিয়ারে ডিসকাস করে যে ছেলেদের লিবিডো মেয়েদের থেকে বেশি হয়। ইজ ইট ট্রু অর ইজ ইট জাস্ট আ মিথ? এটা তো একটা সম্পূর্ণ একটা মিথ, কারণ এই যে দুটো সেক্সেরই সমানভাবে যদি ফিজিওলজিটা কাজ না করে তাহলে তো পুরো ব্যালেন্সটাই নষ্ট হয়ে যায়। যেটা হয় যে আমাদের ইন্ডিয়ান প্রসপেক্টিভে, পার্টিকুলারলি বেঙ্গলি যা কনভেনশনাল ধারণা থেকে, মেয়েরা অনেকটা সাইনেস থাকে, তারা নিজেদের যে
পার্সোনাল ব্যাপারটাকে এক্সপোজ করতে লজ্জা পায়। ওকে। সেই জায়গা থেকে একটা এরকম বিলিফ চলে আসছে যে ছেলেদের লিবিডোটা ছেলেরা বেশি চায়, সেক্সুয়াল ভালগারি ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। কিন্তু একটা মেয়েকে যদি তার একটা প্রপার এনভায়রনমেন্ট দেওয়া যায়, সেও কিন্তু তার সেক্সুয়াল ব্যাপারটা সমানভাবে এক্সপ্রেস করে। Okay. So, sir, I would like to ask, what is the healthy limit for people to get into intercourse? মানে how কতটা করা উচিত সেটা ইজ হেলদি, এন্ড তার বাদে গেলে ইট বিকামস অবসেসিভ অর আনহেলদি। এটা তো খুবই ন্যাচারাল যে মানে একটা মহিলার জন্য একটা পুরুষ পাগল হবেই, কিন্তু এখানে কোনো সংখ্যার ব্যাপারটা ডিফাইন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু সেই যেটা একটা কথাই বলবো যে একটা মহিলা যখন মানে সে না বলছে, সেখানে সেই পুরুষটাকে থামা উচিত। এখানে কোনো পার্টিকুলার সংখ্যা কিছু নেই যে আমি মানে 2 বার করলাম কি 3 বার করলাম, হ্যাঁ এই ব্যাপারটা আমার মনে হয় আসা উচিত নয়। এখানে একটা মহিলাকে সম্মানটা এটা দেওয়া উচিত। আবার উল্টোটাও ঠিক, মানে একটা মহিলার হয়তো সেই পুরুষের থেকে তার সেক্সুয়াল চাহিদাটা বেশি, তারও কিন্তু সেই পুরুষকে এসে সম্মানটা দেওয়া উচিত। এটা হলেই আমার মনে হয় যে একটা হেলদি সেক্সুয়াল লাইফ থাকবে। স্যার যখন সেক্সুয়াল হেলথের কথা এলো, তখন একটা জিনিস বলতে চাই যে ইরেকটাইল ডিসফাংশন যে জিনিসটা, সেটা মেলদের মধ্যে খুবই কমন আজকাল। সো এটা কি স্যার কোনো লাইফস্টাইল ডিজিজ নাকি কোনো সাইকোলজিক্যাল ইস্যু নাকি এটা কোনো মেডিকেল ইস্যু? হ্যাঁ বলছো, সেটা তিনটেই আর কি ওর মধ্যে ইনক্লুড হয়ে রয়েছে। যেমন তারও তো ইনবর্ন জেনেটিক একটা প্যাটার্ন হয়েই রয়েছে তার ইরেকটাইল ডিসফাংশন, কনজেনিটাল ডিফেক্ট। অথবা তেমন ছোটবেলা তুমি শুনে থাকবে যে মিজেলস বা মামস হয়েছিল, সেটা কিন্তু টেস্টিসও এফেক্ট করতে পারে। সেখান থেকেও তার কিন্তু পুরো জেনিটাল ট্র্যাক্ট একটা প্রবলেম হয়ে রইল। হ্যাঁ, বিভিন্ন গ্ল্যান্ডে হতে পারে না, যেমন টেস্টিসও হয়ে রইল, ঠিক আছে। অথবা তার হয়তো কোনো একটা ট্রমা হয়েছিল খেলতে গিয়ে বা পড়ে গিয়ে, সেটা কিন্তু সে কেউ জানে না, বা হয়ে গিয়ে আলটিমেটলি সে যখন অ্যাডাল্ট হয়েছে সেখান থেকেও কিন্তু তার আসতে পারে। হ্যাঁ, অথবা তুমি যেটা বলে যারা সাইকোলজিক্যাল ডিসফাংশন, এমন একটা তার জবের প্রেশার বা পারফরমেন্স রিলেটেড একটা প্রবলেম, সেই সময়তে তার ওই ইরেকটাইল ডিসফাংশনটা হওয়া আরম্ভ হলো। সুতরাং এই সবকটাকে মাথায় রেখেই কিন্তু ইভ্যালুয়েট করতে হবে যে কোথায় প্রবলেমটা হয়ে রয়েছে, সেই জায়গাটাকে হিট করতে পারলে তবেই কিন্তু এটা রেকটিফাই হবে। স্যার আলাপন যেমন ডিসকাস করলো সেক্সুয়াল পারফরমেন্স, সো আমরা অ্যাজ মেলস উই হ্যাভ আ টেন্ডেন্সি টু স্যাটিসফাই দ্য ফিমেল, রাইট? সো এটার জন্য অনেক ছেলেরাই প্রেশারাইজ ফিল করে, পারফরমেন্স অ্যাংজাইটি ফিল করে। এটা কি অ্যাকচুয়ালি আমাদের অ্যাংজাইটি পারফরমেন্সকে এফেক্ট করে, or is it just any other bigger medical issue যেটা we have to think about? হ্যাঁ, মানে এটা একটা খুবই মানে কমন কোশ্চেন, কিন্তু এটার অ্যান্সারটাও খুব ইজি। যেমন সারা বছর ধরে পড়াশোনা করে গিয়েও পরীক্ষার সময় আমাদের পারফরমেন্স ফল করতে থাকে। যখনই একটা পারফর্ম করার কিছু ব্যাপার চলে আসে, আমাদের পারফরমেন্স ফল করতে থাকে। তা এখানে যেটা হচ্ছে যে যখনই ইন্টিমেট হওয়ার ব্যাপার চলে আসে, তখন দুজনেরই সম্মতিটা খুবই ইম্পর্টেন্ট, ফিমেল এবং মেল দুজনেরই। এবং ইন্টারকোর্সের আগে একটা ফোর প্লে বলে ব্যাপার থাকে, যেটাতে তার একটা এনভায়রনমেন্ট তৈরি হয় ইন্টিমেট হওয়া। আর পারফরমেন্স জিনিসটা হচ্ছে যে যত সময় এগোতে থাকবে, এটা একটা প্র্যাকটিসের মতো ব্যাপার, জাস্ট একটা এক্সারসাইজ। যেমন প্রথম দিনই জিমেতে গিয়ে একটু হেভি ওয়েট তুলতে পারবে না, বা অতগুলো স্কোয়াটিং করতে পারবে না, এটাও ঠিক এক্স্যাক্টলি সেম জিনিস। যে আজকে একটা নিউলি ম্যারিড কাপেলের যে পারফরমেন্স, তার কিন্তু 1 বছর কি 2 বছর পরে তারা যদি রেগুলার বেশি সেটার মধ্যে ইনভলভ থাকে, তাদের পারফরমেন্স অনেক বেশি ইমপ্রুভ করে, ম্যাচুরিটি আসে জিনিসটার মধ্যে। সেই হিসাবে এই যে পারফরমেন্স নিয়ে যে একটা ভয়, অ্যাপ্রিহেনশনটা থাকাটাই উচিত না। কারণ দুজনকেই কিন্তু সহমত হতে হবে যে এটা আইদার তাদের একটা ফার্স্ট পারফরমেন্স হতে চলেছে, এবং দুজনকেই একে অপরের কাছে কিন্তু শেয়ার করতে হবে যে পরের পারফরমেন্সটা আমরা চেষ্টা করবো আরো বেটার করার। বা ফিমেল পার্টনারকেও ডিসক্লোজ করতে হবে যে তোমার এই দিকটা থেকে একটা অসুবিধা হয়েছে, অথবা মেল পার্টনারকেও তার অসুবিধাটা জানাতে হবে। কারণ আমরা মেলরা যেটা ভয় পাই যে আমরা হয়তো তাকে স্যাটিসফাইড করতে পারবো না, সেরকম ফিমেলেরও কিন্তু বেশ কিছু রকমের অসুবিধা থাকে যেটা সে কিন্তু লজ্জায় বলতে পারে না। যেমন একটা ডিসপেরোনিয়া বলে একটা প্রবলেম হয়, যে ইন্টিমেট হওয়ার সময় ট্রিমেন্ডাস ব্যথা। সেটার আবার দুটো ক্যাটাগরি রয়েছে, সুপারফিশিয়াল ডিসপেরোনিয়া, ডিপ ডিসপেরোনিয়া। যেমন প্রথমেই যখন পেনিট্রেট করা হচ্ছে তখনও ব্যথা হতে পারে, আবার যখন ডিপ পেনিট্রেশনের সময় ব্যথা হতে পারে। সেই ব্যথাটাকে সহ্য করেই কিন্তু অনেক সময় আমাদের বাঙালি মেয়েরা জীবনটাকে কাটায়, সেটাও কিন্তু তাকে শেয়ার করতে হবে, তারও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। সুতরাং শুধুমাত্র মেল ফ্যাক্টরকে কিন্তু এটা ভেবে নিয়ে এত অ্যাংজাইটির মধ্যে ঢুকে যাওয়ার কোনো ব্যাপারই নেই। ব্যাপারটা হচ্ছে যে শেয়ারিং অফ থট,
তারা ওই পারফরমেন্সটাকে নিয়ে নিজেদের মধ্যে একটা হেলদি আলোচনা করতে পারে, পরের বারে তাকে যাতে রেকটিফাই করা যেতে পারে, এবং এটা ম্যাচুরিটি। যত তারা এই প্রসেসটার মধ্যে ইনভলভ থাকবে তত বেশি তারা আরো বেশি এনজয় করতে পারবে। ইভেন ম্যারিড পার্সনদের ক্ষেত্রেও যে তাদের মধ্যে যদি প্রলং একটা ইন্টিমেসি না হয়, আজকে কবে তারা ইন্টিমেট হয়েছে ভুলেই গেছে, এরপরে যখন তারা ইন্টিমেট হতে চাইছে তখন কিন্তু দুজনের দিক থেকে তারা কমপ্লিটলি ফেলিওর, এই ব্যাপারটা কিন্তু চলে আসে। কিন্তু উল্টো দিকে যে কাপেলরা একটা রেগুলার বেসিসে লাইফটাকে এনজয় করে তাদের কিন্তু অনেক বেশি সেক্সুয়াল প্লিজার তারা পায়। So on the topic of miscommunication between genders, আমরা while we were growing up আমাদের স্কুলে সেক্স এডুকেশন ছিল না কখনোই, যেটা রিসেন্টলি এখন ইন্ট্রোডিউসড হচ্ছে আমাদের স্কুলেতে। So being a gynecologist and treating many female patients, what are the few things that females wish a guy should have known তাদের সেক্সুয়াল হেলথ বা তাদের রিপ্রোডাক্টিভ হেলথের সম্বন্ধে, যেটা নর্মালি আমরা ছেলেরা বুঝে উঠতে পারি না, বিকজ we are two completely separate entities as a gender. It's a very good question. যদিও বা সেক্সুয়াল এডুকেশন শুরু হয়েছে কিন্তু সেটা পুরোটাই এখনো পর্যন্ত ফিমেল রিলেটেড, মানে মহিলাদের মানে গার্লদের স্কুলেতে তবু কিছু করানো হয়, ছেলেদেরকে ইগনোর করা হয়। এরপরে তারা যখন স্কুল লাইফটা পেরিয়ে যখন একটা সেক্স অন্য একটা সেক্সের সম্মুখীন হচ্ছে কলেজ লাইফে অথবা তাদের পার্সোনাল লাইফে, তখন তাদের মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়ে যায়। যেমন এটা একটা খুব মানে ছেলেরা বুঝতেই পারে না যে পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন এই ব্যাপারটা কি, সেটা একটা এখনো আমাদের সোসাইটিতে একটা ট্যাবু হয়ে রয়ে গেছে। ইভেন একটা ফ্যামিলির মধ্যে দাদা বা বোন রয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটা মেনস্ট্রুয়েশন টার্মটা ইউজ করতে তারা লজ্জা পায়। ইভেন যে পিরিয়ডের সময়তে একটা স্যানিটারি প্যাড সে যে কিনতে বলবে, সে বাবাকে বলবে না বাড়ির কোনো গার্জিয়ানকে বলবে, একটা হেজিটেট করে। এটার পেছনেই হচ্ছে যে আমাদের ল্যাক অফ সেক্স এডুকেশন। কিন্তু এটা বুঝতে হবে যে মেনস্ট্রুয়েশন কিন্তু একটা মহিলার একটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস, ইট ইজ এ ওয়েলকাম সাইন, এটাকে মেনে নিতে হবে। এবং এই মেনস্ট্রুয়েশনের সময় তাদের একটা পার্সোনাল হাইজিন মেনটেন করা, যতটা সম্ভব একটা ফ্রিকুয়েন্টলি প্যাড চেঞ্জ করা। ইভেন যখনই সে টয়লেটে যাচ্ছে তখনই পরিষ্কার জল দিয়ে ইন্টিমেট এরিয়াটাকে ক্লিন রাখা এবং জায়গাটা ড্রাই রাখার চেষ্টা করা। আর আফটার ম্যারেজ যেটা হয় যে মেনস্ট্রুয়েশনের সময়তে ইউজুয়ালি ইন্টিমেট হওয়াটা অ্যাভয়েড করা উচিত, কারণ এতে কিন্তু আরো বেশি মাত্রায় এসটিডি হওয়ার ইনসিডেন্সটা বাড়ে এবং অনেক ক্ষেত্রে একটা এন্ডোমেট্রিওসিস বলে একটা খারাপ অসুখের প্রবণতাও বাড়তে পারে। এইগুলোকে মাথায় রাখা উচিত এবং ছেলেদের মধ্যেও কিন্তু ফিমেলের মতো সমানভাবে সেক্স এডুকেশনটাকে প্রচার করা উচিত, যে মহিলাদের মেনস্ট্রুয়েশন ব্যাপারটা কি, কোন সময়টা সেফ জোন, কোন সময়টা আনসেফ জোন, এগুলো তাদের মাথায় আনতে হবে। প্লাস এই যে ছেলেদের ক্ষেত্রে যে সেক্সুয়াল হেলথ মানে এখানে কিন্তু একটা পিউবার্টির পরে যে একটা মাস্টারবেশনের ব্যাপার চলে আসে, সেই প্রসঙ্গটা কিন্তু ছেলেদেরকে কিন্তু একটা এডুকেশন দিয়ে রাখা দরকার। Okay. So, for men's sexual education নিয়ে আমি কথা বলতে চাই। So, hardly ছেলেদের sexual education নিয়ে কোনো টপিকই ডিসকাশন হয় না, হয় না বলতে গেলে। So, in that sense, অনেক men's reproductive health নিয়ে অনেক rumors আমরা মাথার মধ্যে শুনি বা লোকেদের মুখে মুখে শুনে আসি। তার মধ্যে কিছু কিছু আমরা মিথ বাস্টিং করতে চাই আপনার সাথে। ফার্স্ট হচ্ছে যে মাস্টারবেশন, এটা কি একটা হেলদি প্র্যাকটিস or na excessive masturbation leads to weakness, আমরা অনেক সময় শুনতে পারি। Is it true? Can you talk about? মানে কোনো কিছুরই এক্সেসিভ ভালো নয়, কিন্তু উল্টোটাও সত্যি। মানে যেমন আমরা ভাত খেয়ে উঠে বলি না যে আমরা আজ ভাত খেয়েছি, সেরকম কোনো ছেলেরই বলা উচিত না আজ আমি মাস্টারবেট করেছি। সুতরাং এটা তার একটা ন্যাচারাল ব্যাপার। তার যদি মনে হয় যে কোনো একটা মুভি দেখে বা কোনো একটা বিউটিফুল সিচুয়েশন তাকে প্রমোট করছে মাস্টারবেশনের জন্য, সে পার্সোনাল একটা ইন্টিমেট এরিয়াতে গিয়ে সে মাস্টারবেট করতেই পারে। কিন্তু সেটা যদি তার একটা অ্যাডিকশনের জায়গাতে পৌঁছে যায়, সে ডেইলি পর্নোগ্রাফি মুভি দেখছে এবং ডেইলি সে মাস্টারবেশনের মধ্যে ইনভলভ হচ্ছে, সেটা কিন্তু একটা ব্যাড হ্যাবিটকে ইনভাইট করে। কারণ যত বেশি তার একটা গ্লান্স পেনিসটা বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্টে এক্সপোজ হবে, তত বেশি একটা অ্যাব্রেশন, ইনফেকশন এগুলো তো আসছেই। প্লাস বডি থেকে একটা যে এনার্জি কিন্তু লস হয়ে যায়, কারণ সিমেনের সাথে শুধু তো স্পার্ম নয়, স্পার্মের সাথে ফ্রুক্টোজ, প্রোটিন এগুলোও কিন্তু ইভাকুয়েট হয়ে যাচ্ছে। একটা স্পার্ম ইভাকুয়েট হওয়ার পরে ফ্রেশ স্পার্ম ডেভেলপ করতে কিন্তু অ্যাটলিস্ট 63 ডে সময় লাগে। সুতরাং এটাকে মাথায় রেখে তাকে এগোতে হবে, কারণ এক্সেসিভ লেভেলের মাস্টারবেশন কিন্তু তার রিপ্রোডাক্টিভ লাইফটাকেও কিন্তু হ্যাম্পার করতে পারে, আফটার ম্যারেজ লাইফে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে।
আমরা অলমোস্ট এপিসোডের লাস্টের দিকে চলে এসেছি, আর মাত্র একটা দুটো তিনটে কোশ্চেন। আচ্ছা আচ্ছা। স্যার, ব্রেস্ট ক্যান্সার যে ইস্যুটা, এটা খুবই আজকালকার দিনে দেখা যাচ্ছে আর কি ফিমেলস এর মধ্যে। তো এটা ডায়াগনোস করার, ফিমেলদের সেলফ ডায়াগনোস করার কি কোনো উপায় আছে এটা? আমি সবসময়ই বলি যে ব্রেস্ট রিলেটেড যে কোনো ইস্যুতে কোনো রকম ভাবে কোনো কম্প্রোমাইজ করার জায়গা নেই। যেমন যদি ব্রেস্ট থেকে কোনো অ্যাবনর্মাল ডিসচার্জ কিছু আসে নিপিল থেকে, তোমাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, তাকে কিন্তু করতেই হবে। আমাদের ব্রেস্ট, মহিলাদের ব্রেস্টে যে 4টে কোয়াড্রেন্ট থাকে, সেই 4টে কোয়াড্রেন্টকে নিজের হাতের এই পামার অ্যাসপেক্ট দিয়ে অ্যাসেস করা, এবং এরিওলা, নিপিলের নিচে যে পোর্শনটাকে এরিওলা বলে, এই জায়গাটাকে অ্যাসেস করা। করতে করতে যদি কখনো কোনো মুহূর্তে অ্যাবনর্মালিটি কিছু ফিল হয়, যে একটা কোনো সোয়েলিং রয়েছে বা নোডিউল রয়েছে যেটা 1 মাস আগেও ছিল না, সেটা কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। করার পরে সেটাকে কনফার্ম করা হোয়াট ইজ দ্যাট। কারণ ব্রেস্টের কোনো কিছুকে কিন্তু ইগনোর করা যাবে না, তবেই আমরা সিএ ব্রেস্ট মানে কার্সিনোমা ব্রেস্টের ইনসিডেন্সটাকে আমরা কমাতে পারবো। স্যার, ব্রেস্ট যখন এসছে তখন স্যার প্রস্টেট ক্যান্সারের উপর একটা কথা বলছি। এটা একটা এটাও একটা খুব মেলদের মধ্যে দেখা যাচ্ছে প্রস্টেট ক্যান্সারের প্রবলেমটা খুব ধীরে ধীরে বাড়ছে। সো এটার ট্রিগার পয়েন্ট কি অ্যাকচুয়ালি? ট্রিগার পয়েন্ট হচ্ছে যে যত একটা মেল ফ্যাক্টরের বয়স বাড়তে থাকে, নর্মালি একটা প্রস্টেটটা এনলার্জ হয়, যেটাকে বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি বলে, বিপিএইচ। সেই জায়গাতে কি হয় না, ছেলেদেরকে যেমন দেখা যায় যে টয়লেটেই অনেকটা সময় দিতে হচ্ছে, এই ইউরিন করে এলো মনে হচ্ছে ইভাকুয়েট হয়নি, আবার যাই, তার মানে কি না, তার ইউরিনটা করতে একটা অবস্ট্রাকশন হচ্ছে। সেই সময় যদি একটা সোনোগ্রাফি করা হয় প্রস্টেটে, দেখা যায় যে প্রস্টেটটা এনলার্জ হচ্ছে। অথবা আমরা অনেক সময় রেকটামের থ্রু দিয়ে প্রস্টেটটাকে অ্যাসেস করার চেষ্টা করি, ডিজিটাল এক্সামিনেশন করে যে প্রস্টেটটা হাতে ঠেকছে কিনা বা বড় হয়ে গেছে কিনা। সেক্ষেত্রে কিন্তু অনেক সময়তে কিছু ব্লাড টেস্ট করে অ্যাসেস করে নেওয়া হয় যে সেটা খারাপ কিছু কিনা, যেমন প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এরকম কিছু ব্লাড টেস্ট করা হয় যেটা ম্যালিগন্যান্সির দিকে যাচ্ছে কিনা। সেটা আর্লি ডিটেকশন করতে পারলে আমরা ব্যাপারটাকে অনেক আগে থামাতে পারবো। সো একটা মানুষ কত ফ্রিকোয়েন্টলি এগুলো চেক এটা আপ করা ফ্রিকোয়েন্সি থেকেও হচ্ছে যে অবস্ট্রাকশন অফ ইউরিন, যে আমার ইউরিনটা পুরো ইভাকুয়েট করতেই পারছি না, মনে হচ্ছে যে আমার জমে গেছে, আরো আবার যেতে হবে, বা ইউরিনটা হওয়ার পর ড্রপ বাই ড্রপ ইউরিন হচ্ছে। এরকম হতে হতে অনেক সময় হতে পারে যে অ্যাকুট রিটেনশন অফ ইউরিনই করতে পারছে না। এবারে ব্লাড আসতে পারে খুব চাপ দিয়ে ফোর্সফুল ইউরিন করতে গিয়ে, বা সে হয়তো এমার্জেন্সিতে গেল তখন ক্যাথেটার পড়াতেই পারছে না, তার মানে কিনা প্রস্টেটটা অবস্ট্রাকশন করছে। এখান থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিটেক্ট হয় যে প্রস্টেটটা অনেকটা বড় হয়ে গেছে, অথবা সেটা হয়তো ম্যালিগন্যান্সি অলরেডি টাচ করে গেছে। ঠিক আছে, ইভেন যেটা তোমরা মাস্টারবেশনের কথা বলছিলে, অনেক সময় সিমেনের থ্রু দিয়েও কিন্তু ব্লাড চলে আসতে পারে, কারণ প্রস্টেটের সিক্রেশনটাও কিন্তু সিমেনের থ্রু দিয়ে বেরোয়। স্যার, একটা লাস্ট কোশ্চেন করতে চাই প্রস্টেটের উপর। প্রস্টেট এনলার্জমেন্ট আর ক্যান্সার কি দুটো আলাদা জিনিস। প্রথমে শুরু হয় প্রস্টেট এনলার্জমেন্ট দিয়ে, যেটাকে বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি বলে। সেই জায়গাতে যদি ডিটেক্ট না হয় তখন কিন্তু সেটা অনেক সময় ম্যালিগন্যান্সিতে টার্ন ওভার করতে পারে, প্রস্টেট এনলার্জমেন্টটা পরে ক্যান্সারের রূপ নিতে পারে। সো আমরা অনেক সময় স্যার শুনতে পারি যে যাদের সেক্সুয়াল ইন্টারকোর্স যারা বেশি করে, অর যারা মাস্টারবেট যারা বেশি করে, তাদের চান্সেস অফ প্রস্টেট ক্যান্সার কম থাকে। ইজ ইট ট্রু অর ইট অলসো ইজ আ মিথ? না, এটা কিছুটা আর কি ট্রু, কারণ তোমার প্রস্টেটটাকে আমরা যদি ইউটিলাইজ না করা হয় তার সিক্রেশনটা অ্যাকুমুলেট হতে থাকবে, সেই জায়গা থেকেও কিন্তু একটা প্যাথোলজি অ্যারাইজ করে যেতে পারে। সুতরাং যেটা ফিজিওলজি সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। ওকে, অ্যান্ড সিমিলারলি আমি মেয়েদের ক্ষেত্রে জিজ্ঞাসা করবো, সো হাউ ফ্রিকুয়েন্টলি শুড আ ওম্যান গেট হারসেলফ চেকড ফর ব্রেস্ট ক্যান্সার, অ্যান্ড কত ফাস্ট ওটা ডেভেলপ করে যেতে পারে? কত ফাস্ট হচ্ছে যে একবার যদি সেটা ইগনোর করা হয়, যদি সিএ ব্রেস্ট অলরেডি ডেভেলপ করে যায় তাহলে তো সেটা র্যাপিডলি গ্রো করবে। কিন্তু সে অ্যাটলিস্ট সপ্তাহে একবার করে না হলেও মাসে একবার করে তার ব্রেস্ট এক্সামিনেশন করা উচিত। যত আর্লি সে কোনো নোডিউল বা সোয়েলিং ব্রেস্টে অথবা যদি অ্যাক্সিলা বগলও যদি ফিল করে, সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। আর ব্রেস্টে কোনো সোয়েলিং মানে সেটা কিন্তু ম্যালিগন্যান্সি নয়, তার অনেক ক্যাটাগরি রয়েছে, কিন্তু তাকে এগিয়ে যেতে হবে, সেটাকে ইগনোর করা চলবে না, কারণ কোন সোয়েলিংটা ইন ফিউচারে কোন দিকে টার্ন নেবে আমরা কেউ বলতে পারি না। এটাই হচ্ছে যে ব্যাপার। তো জিম গোয়ার্স এর মধ্যে দেখা যায় যারা কি এক্সারসাইজ করে, ওরা অনেকে স্টেরয়েড ইউজ করে। সো এই স্টেরয়েড ইউজের জন্য অনেক সময় দেখা যায় যে ফার্টিলিটি প্রবলেম হয়, বডিতে বিভিন্ন র্যাশেস দেখা যায় এবং মেল ব্যাল প্যাটার্ন দেখা যায় হেয়ারে। তো এটা কি করে আমাদের সেক্সুয়াল হেলথকে ডিটোরিয়েট করছে? স্টেরয়েডেরও তো ডিফারেন্ট ক্যাটাগরি রয়েছে।
এবারে কোনো স্পেসিফিক টাইপ অফ স্টেরয়েড যেটা ডক্টরের কনসাল্ট না করি সে হয়তো নেওয়া শুরু করলো, সেটা হয়তো তার অ্যানাবলিক মাসেল ডেভেলপ করাচ্ছে, কিন্তু তার যে জেনিটাল স্ট্রাকচারটা প্রস্টেট টেস্টিস এগুলোকে হয়তো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে ফেলছে। সেখান থেকে এরকমও হতে পারে তার হয়তো ইরেকটাইল ডিসফাংশন হয়ে গেল বা একটা ইম্পর্টেন্সি ব্যাপার আসতে পারে, অথবা তার হয়তো টেস্টিস থেকে যে স্পার্ম কনসেন্ট্রেশনটা কমতে আরম্ভ করলো। সুতরাং যে স্টেরয়েডটাই সে ইউজ করবে আইদার একদম কোনো গাইনোকোলজিস্ট অথবা অ্যান্ড্রোলজিস্টের সাথে কথা বলে নিয়ে তার ইউজ করা উচিত, কারণ একটা দিকে সেই স্টেরয়েডটা তো মাসেল বিল্ডিং করছে, অন্যদিকে হয়তো তার সেক্সুয়াল লাইফটাকে হ্যাম্পার করে দিচ্ছে, এটা যেন না হয়। তো এটা স্টেরয়েডস করে কেন? ইফ আই আমাদের এই পুরো মানে যে সেক্সুয়াল হেলথটা সেটা তো পুরোটাই হাইপোথ্যালামাস থেকে আরম্ভ করে টেস্টিসটাকে রেগুলেট করছে। এবারে সেই স্টেরয়েডটা যদি কোনো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ওপর ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে অথবা টেস্টিসের লোকাল যে পাথওয়েটাকে হ্যাম্পার করে, সেখান থেকে একদিকে যেমন সে স্পার্ম প্রোডাকশনটাকে হ্যাম্পার করতে পারে, প্রস্টেটের ওপরে ইনফ্লুয়েন্স ফেলতে পারে, তার থেকে তার হয়তো একটা ইম্পর্টেন্সি ডেভেলপ করে যেতে পারে, কারণ সেই স্টেরয়েডটা হয়তো তার একটা স্কেলেটাল মাসেল ডেভেলপমেন্টটাকে হয়তো খুব ভালো দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এই সূক্ষ্ম ব্যাপারটাকে হয়তো কম্প্রোমাইজ করে দিচ্ছে। স্যার আমি একটা লাস্ট কোশ্চেন করতে চাই, আজকের লাস্ট কোশ্চেন। সমস্যা স্যার আপনি বলুন যে এই ফিমেলরা যে কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করে সেটা কি ইউজ করা সেফ মেডিকেল পার্সপেক্টিভ? এই মানে কন্ট্রাক্ট পিলস কথাটা বললেন, এখন মহিলাদের মধ্যে একটা আইপিল ব্যাপারটা চলে আসে, জিনিসটা বুঝতেই পারে না। আর এই কন্ট্রাসেপটিভ কথাটা আমাদের ঘরের মধ্যে ইউজ করা যায় না, এমন একটা আমাদের মানে ট্যাবু কাজ করে। কিন্তু এই যে কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিলস এটাকে আমরা ম্যাজিক ড্রাগ বলি, কারণ এই মেডিসিনটা যেমন একদিকে কন্ট্রাসেপশনের এগেনস্টে কাজ করে, যে মহিলা এখন প্রেগনেন্সি নিতে চাইছে না তাকে সে যেমন সেই ফুল প্রোটেকশনটা দেয়, সেরকম ওরাল কন্ট্রাসেপটিভ পিলসের অনেক নন কন্ট্রাসেপটিভ অ্যাডভান্টেজ রয়েছে, মানে কন্ট্রাসেপশন ছাড়াও সে অনেক কিছুতে সে আমাদের হেল্প করে মহিলাদের। যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ড্রাগ অফ চয়েস হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। একটা মহিলার যদি মেনস্ট্রুয়েশনের সময় হেভি ব্লিডিং হয় সেখান থেকে সে অ্যানিমিয়া হয়ে যেতে পারে, কিন্তু তাকে যদি আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস দিই তার পিরিয়ডের সময় ফ্লোটা অনেকটা কন্ট্রোলে থাকে, তার মানে তার মেনোরেজিয়াও হবে না, মানে হেভি ফ্লো হবে না, অ্যানিমিয়াও ডেভেলপ করবে না। নাম্বার 3, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস কিন্তু ইউটেরাইন ক্যান্সারের এগেনস্টে কাজ করে। ওরাল কন্ট্রাসেপটিভ পিলস কিন্তু ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে, এবং আমাদের হ্যাঁ প্রেসক্রাইব মানে কি, এটা হচ্ছে যে প্রিভেনশন হিসাবেও কাজ করে। ইভেন আমাদের টেক্সট বইতে এটাও লেখা রয়েছে যে কোনো মহিলা যদি তার পুরো রিপ্রোডাক্টিভ লাইফে কিছু মাসের জন্য ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করে তার ওভারিয়ান ক্যান্সারের ইনসিডেন্স অনেকটা কমে যায়। মেনোপজের ক্ষেত্রে যে মানে এটা কন্ট্রাসেপশন নয়, একটা হরমোন ইউজ করতে হয়, কারণ যেহেতু তার বডিতে ইস্ট্রোজেন হরমোনটা কমে গেছে, সেই জন্য তাকে আমরা ইস্ট্রোজেন হরমোনটা বাইরে থেকে ট্যাবলেট ফর্মে বা জেল ফর্মে বা ইনজেকশন ফর্মে দিই। কিন্তু সেক্ষেত্রে যদি ইউটেরাসটা প্রেজেন্ট থাকে, ইউটেরাস রয়েছে কিন্তু তার মেনোপজ হয়েছে, তখন অনেক সময়তেই ইস্ট্রোজেন হরমোনটা কিন্তু ইউটেরাসের উপরে খারাপ ইনফ্লুয়েন্স ফেলে, তখন সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা তার সাথে একটা প্রোজেস্টেরন সাপোর্ট দিয়ে রাখি মেনোপজ পিরিয়ডে। সুতরাং কন্ট্রাসেপশনের কিন্তু শুধু কন্ট্রাসেপশন অ্যাডভান্টেজ নয়, তার সাথে তার নন কন্ট্রাসেপটিভ অ্যাডভান্টেজ রয়েছে। এই আমাদের শুরুটা হয়েছিল ইরেগুলার মেনস্ট্রুয়েশন দিয়ে, সেই ইরেগুলার পিরিয়ডটাকে রেগুলার করার জন্য কিন্তু আমরা কন্ট্রাসেপশন ইউজ করতে পারি। সুতরাং আমাদের টপিকের শুরু আর টপিকের শেষটা খুব সুন্দরভাবে একটা সার্কেল হিসাবে মিলল। আমার মনে হয় যে এটা মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে অনেকটা ইনফরমেশন ক্যারি করবে। থ্যাংক ইউ সোমু স্যার, এই পডকাস্টে আপনার থেকে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড হেলদি সেক্সুয়াল লাইফের ওপর কি কি আমাদের ইনফরমেশন আমাদের মাথায় রাখা উচিত। থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ।